অনেকদিন থেকেই লোকে এই গুপ্তধন খুঁজছে, কিন্তু ওটা পাওয়া যায়নি। বন্ধুরা এটা দেখুন, দেখুন এটা 1788। এটা কি সত্যি? যশ দেখুন, দেখতে পেয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে। আমরা যত এগুচ্ছি আমার আত্মবিশ্বাস বাড়ছে। আর এই জায়গাটা দেখুন, জোরে স্রোত বাড়ছে। সামনেই বড় একটা পাথর রয়েছে, সাবধানে ধরে থাকুন। যদি বলি ওখানে একটা গুপ্তধন পোঁতে আছে যার মূল্য $650 লক্ষ বেশি, তার থেকে বড় কথা এখন যেখানে আছি সেখান থেকে ওটার কাছাকাছি পৌঁছতে গোটা একটা দিনও লাগবে না। শুনে বিশ্বাস হচ্ছে না তো? হতে পারে, আবার নাও হতে পারে। তাই সূত্রগুলো ভালোভাবে বুঝে নিয়ে ধনী হওয়ার চেষ্টা করা যাক। এই গল্পটা শুরু হয় 1817 সালে থমাস বিল নামের একজন ভার্জিনিয়া অ্যাডভেঞ্চারারকে দিয়ে। উনি ওয়েস্টে একটা এক্সপেডিশন করেন, সেখানে প্রচুর পরিমাণে সোনা আর রূপো পান। বিল প্রায় 3,500 কেজি সোনার রূপো নিয়ে এসে ভার্জিনিয়ার একটা গোপন জায়গায় লুকিয়ে রাখেন। অর্থ যাতে ভুল লোকের হাতে চলে না যায় তাই উনি 3টে কোডেড ডকুমেন্ট তৈরি করেন, যাতে ওনার সঙ্গীদের নাম, জিনিসগুলোর বিবরণ আর সবথেকে জরুরি বিষয় গুপ্তধনের এক্স্যাক্ট লোকেশন লেখা ছিল। বিল কাগজগুলো একটা লোহার বাক্সে ভরে স্থানীয় একজন ইনকিপারকে দিয়ে যান, আর ওনাকে নির্দেশ দেন উনি যদি না ফেরেন তবেই ওই বাক্স খুলতে। তারপর থেকে বিলের আর কোনো খবর পাওয়া যায়নি। একসময় সেই বাক্স খোলা হয়, আর জেমস ওয়ার্ড নামের একজন পাবলিশার ওই 3টে কোডেড ডকুমেন্ট নিয়ে দ্য বিল পেপারস নামে একটা প্যামফ্লেট প্রকাশ করেন। গল্পটা দারুণ যদি সত্যি হয়। অনেকেই এটা সন্দেহ করেন যে গোটা গল্পটাই কাল্পনিক, কিন্তু ডেডিকেটেড ট্রেজার হান্টাররা সম্প্রতি পাওয়া পুরনো একটা ম্যাপ, শক্তিশালী মেটাল ডিটেক্টর, এমনকি এয়ারক্রাফট পর্যন্ত ইউজ করেছেন এই রহস্য সমাধানের জন্য। ভার্জিনিয়ার পাহাড়ে সম্ভবত 4 টন সোনার উপর রয়েছে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। চলুন আমরাও খুঁজে দেখি। আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। এর থেকে ভালো জীবিকা অবশ্যই আছে। ইতিহাসের সবথেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। রহস্যময় গুপ্তধনের সন্ধান করা ছাড়াও আরেকটা কাজও আমার খুব প্রিয়, আর সেটা হলো রোড ট্রিপ। তাই নিউ ইয়র্ক থেকে আমি প্রায় 650 কিলোমিটার গাড়ি চালিয়ে সেন্ট্রাল ভার্জিনিয়ায় যাচ্ছি আমার ইনভেস্টিগেশন শুরু করতে। গাড়িতে প্রায় 7 ঘন্টা যেতে হবে, তাই যেখানে যাচ্ছি সেই জায়গাটা নিয়ে ভাবার অনেকটা সময় আছে। কারণ ভার্জিনিয়া সবাই জানেন ওনাদের অফিসিয়াল স্টেট মোটো হচ্ছে দি ওল্ড টোব্যাকো স্টেট। ভুল বললাম। কেউ কি ভার্জিনিয়ার স্টেট মোটোটা বলতে পারবেন? এই স্টেট মোটোটা thus always to tyrants. Thus always to tyrants। এই স্টেট মোটোটা ঠিক জমল না, তাই সম্ভবত ওনারা বলেন ভার্জিনিয়া প্রেমের রাজ্য। স্টেট মোটোর কথা এখন থাক। আমি যতক্ষণে অ্যাপালেচিয়াতে পৌঁছলাম আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি এখানে প্রায় 200 বছরের পুরনো একটা পাজল সলভ করতে এসেছি, তাই আমি ভার্জিনিয়ার সব থেকে রহস্যময় আর অদ্ভুত জায়গাগুলোয় একটু করে দাঁড়াবো। ফোম হেঞ্জ। একটা কথা জানিয়ে দিই, ভার্জিনিয়াতে এই স্টোন হেঞ্জ তৈরি হয়েছে ফোম দিয়ে। কে করেছে কে জানে, কেন কোনো কারণ নেই। কিন্তু এটা দেখুন, কি সুন্দর। এদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, দাঁড়ানো যাবে না। আশা করি ফোম হেঞ্জ জলে ধুয়ে যাবে না। মানুষের তৈরি ভীষণ অদ্ভুত একটা জিনিস দেখে আমার কাজ শুরু করার উৎসাহ বেড়ে গেছে। আরো কয়েক কিলোমিটার পথ পেরিয়ে আমি লিঞ্চবার্গে পৌঁছলাম। এখানেই এই লেজেন্ডের জন্ম হয়েছিল। এটাই হচ্ছে ভার্জিনিয়ার অপূর্ব লিঞ্চবার্গ, দক্ষিণ আমেরিকার অন্যতম সুন্দর এক শহর। লিঞ্চবার্গের একটা দীর্ঘ ইতিহাস আছে। এখানকার টোব্যাকো আর ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য একসময় এটা আমেরিকার সব থেকে সমৃদ্ধ শহরগুলোর একটা ছিল। আর সিভিল ওয়ারের সময় ইউনিয়ন ট্রুপস একমাত্র এই কনফেডারেট ঘাঁটিটা দখল করতে পারেনি। এখান থেকেই 1885 সালে জেমস ওয়ার্ড প্রকাশ করেন দি বিল পেপারস। বলতে গেলে বিল লেজেন্ডের জন্ম আমার পিছনের ওই জায়গাটাতে হয়েছিল। চার্চের 7 কর্নারের দিকে ওই যে বিল্ডিংটা,
প্রায় 200 বছর আগে ওটাই ছিল ওয়াশিংটন ইন। 1820 সালের জানুয়ারি মাসে থমাস জেফারসন বেল নামের একজন অচেনা ভদ্রলোক এখানকার মালিক মিস্টার মরিসকে একটা লোহার বাক্স দেন, যার মধ্যে বিল পেপার ছিল। প্যামফ্লেট অনুযায়ী ওই ইনকিপার ধৈর্য ধরে প্রায় 23 বছর অপেক্ষা করার পর বাক্সটা খোলেন। ভিতরে উনি 3টে আলাদা ডকুমেন্ট পান। শোনা যায় ওগুলোতে লোকেশন, জিনিস আর গুপ্তধনের মালিকদের নাম লেখা ছিল, কিন্তু একটা সমস্যা আছে, সবই লেখা হয়েছে সংখ্যা দিয়ে। শোনা যায় কয়েক দশক পর ওই ইনকিপার কাগজগুলো ওনার এক বন্ধুকে দেন, যিনি 3টের মধ্যে দ্বিতীয় ডকুমেন্টটা অনুবাদ করতে পেরেছিলেন। পদ্ধতিটা হচ্ছে, ডকুমেন্টগুলো হচ্ছে বইয়ের কোড, অন্য ডকুমেন্টকে কি হিসেবে ইউজ করে সিক্রেট মেসেজগুলো লেখা হয়েছে। দ্বিতীয় গোপন কোডটা সম্পর্কে প্যামফ্লেটে বলছে বিল এটা এনকোড করতে আমেরিকান ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা গল্পের সাহায্য নিয়েছিলেন, যার নাম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। উনি ডিক্লারেশনের প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলোতে নাম্বার দিয়েছিলেন আর এইভাবে একটা কোডেড অ্যালফাবেট তৈরি করেছিলেন। তারপর বিল অক্ষরের বদলে ওই নাম্বারগুলোকে বসিয়ে ওনার গোপন কোডটা লিখেছিলেন। ডিক্লারেশনকে কি হিসেবে ধরলে নাম্বারগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাওয়া যাচ্ছে, গুপ্তধনের মধ্যে কি আছে তার বর্ণনা, জিনিসগুলো কি অবস্থায় আছে আর ওগুলো কোথায় খুঁজতে হবে তাও লেখা আছে। আর এইভাবেই আমাদের গুপ্তধনের সন্ধান শুরু হচ্ছে। লিঞ্চবার্গ থেকে বিল লেজেন্ডের কেন্দ্রস্থল প্রায় 50 কিলোমিটার দূরে। অন্য যে কোনো আমেরিকান সাউথ শহরের মতোই বেডফোর্ড একটা অনাড়ম্বর ছোট্ট শহর, আর এই জায়গায় লক্ষ লক্ষ ডলারের গুপ্তধন পোঁতা থাকতে পারে সেটা ভাবাই যায় না। যদিও স্থানীয় বেডফোর্ড ওয়াইনারি এই গল্পটাকে কাজে লাগিয়ে লাভ করার চেষ্টা করছে। এটা হলো $60 মিলিয়ন গোল্ড ট্রেজার ওয়াইন আপনার জন্য। এই নিন বিল ট্রেজার ওয়াইন। একদম ঠিক বলেছেন। এটা দেখুন একবার। আচ্ছা, এটাই কি সেই গুপ্তধনের ম্যাপ? হ্যাঁ একদম। আপনি বেলচাটা দেখতে পাননি? হ্যাঁ দেখলাম, কিন্তু সোনা তো দেখতে পাচ্ছি না। জানি না এটাই সঠিক জায়গা কিনা। দেখতে হবে। হ্যাঁ ঘুরতে তো হবেই। নাকি খেয়ে দেখতে হবে? সেটা আপনার যা ইচ্ছে। যদি ওই ওয়াইন খেয়েও গুপ্তধন না পাওয়া যায়, তাহলে আমার ডিকোডেড সংকেত থেকে পাওয়া সূত্রগুলো ফলো করা উচিত। আর সেটা করতেই আমি বিলের গুপ্তধন সন্ধানের মূল কেন্দ্রে পৌঁছে গেলাম। তো বেডফোর্ড হাইওয়ের পাশে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, ওটা বিউফোর্ডস টাভার্ন। এই লেজেন্ডে যে কয়েকটা জায়গার নাম আছে, তার মধ্যে যেগুলো টিকে আছে এটা তার অন্যতম। গল্প অনুযায়ী বিউফোর্ডের থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে গুপ্তধন পোঁতা আছে। গুপ্তধন যদি সত্যি বিউফোর্ডস টাভার্নের 6.5 কিলোমিটারের মধ্যে পোঁতা থাকে, তাহলে প্রায় 13 কিলোমিটার ডায়ামিটারের একটা সার্চ জোন তৈরি হচ্ছে। এই জায়গাটা ছোট করার জন্য আমি মাইক এভান্সের সঙ্গে দেখা করব। উনি একজন অভিজ্ঞ বিল ট্রেজার হান্টার। ওনার একটা ইউনিক আর নতুন থিওরি আছে। আমি যখন আমাদের শিডিউল লোকেশনে পৌঁছলাম, মাইককে কোথাও দেখতে পেলাম না, আর তার কারণ আমি উপরের দিকে তাকাইনি। এটা বলতেই হবে যে এই মানুষটির এন্ট্রি স্টাইলটা দারুণ। আপনি মাইক? হ্যাঁ, কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি, দেখা করে ভালো লাগলো। আমি শুনলাম বিলের গুপ্তধন নিয়ে নাকি আপনি অনেকদিন কাজ করছেন। হ্যাঁ, কিছু সূত্র পেয়েছি, সেগুলোই খুঁজে যাচ্ছে। আমি ওগুলোর কথা জানতে চাই। আপনাদের প্ল্যানটা কি? প্লেনে উঠুন, তারপর সব বলছি। আচ্ছা, তাই চলুন। আমিও তাহলে খোঁজ শুরু করে দিই। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই রানওয়েতে টুইন ইঞ্জিন এয়ারপ্লেন চাপার থেকে জন ডিয়ার মোয়ার চালাতেই আমার বেশি কমফোর্টেবল লাগতো। আমি মাইকের থিওরি শুনতে চাই। আচ্ছা মাইক, আমরা আকাশে উড়ে পড়েছি, এবার কোথায় যাব? গুপ্তধনটা বিলফোর্ডসনের 6.5 কিলোমিটারের মধ্যে পৌঁছে থাকার কথা, তাই আমরা 6.5 কিলোমিটার সার্কেলে ঘুরবো। এই 6.5 কিলোমিটার রেডিয়াসটাকে ছোট করা যায় কিভাবে? অনেকেই আছেন যারা এই গুপ্তধনটা পাহাড়ের ওপরে বা ভীষণ দুর্গম জায়গায় খুঁজছেন, কিন্তু মনে রাখতে হবে গল্পে বলছে সোনা আর রূপোর ওজন অনেক বেশি ছিল। ওনারা পুরোনো দিনের রাস্তা দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেন। মাইকের বিশ্বাস বিলের গুপ্তধনটা যাতায়াতের পথ থেকে খুব বেশি দূরে লুকোনো হয়নি, মানে ওটা রাস্তার কাছাকাছি আছে। ওনার বিশ্বাস পুরনো দিনের অব্যবহৃত রাস্তার আশপাশে আমাদের খোঁজার চেষ্টা করতে হবে। আপনার মতে আমরা আকাশ থেকে ওই রাস্তাগুলো খুঁজে নিতে পারবো? আমরা পুরনো রাস্তাগুলোর একটা আভাস পাওয়ার চেষ্টা করছি, তারপর ওগুলোকে জিপিএস এ ট্র্যাক করে মাটিতে নেমে আরো ভালো করে খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা তাহলে প্রায় 6.5 কিলোমিটার রেডিয়াস ধরে ঘুরবো। ঠিকই। আচ্ছা, মানে চোখ খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ খোলা রাখতে হবে। আমরা রাস্তার ভাঙা অংশ খুঁজছি। বুঝলাম। মাইকের পুরনো ম্যাপে বেডফোর্ডে 19 সেঞ্চুরির ওয়াগন চলা পথের আউটলাইন রয়েছে, কিন্তু প্রায় 200 বছরে অনেক জায়গায় জঙ্গল হয়ে গেছে, তাই ওগুলো খুঁজে পাওয়াটা কঠিন। এই জশ, দেখুন, দেখতে পেয়েছি। হ্যাঁ, আমিও দেখতে পেয়েছি, ওই যে। আমি ভার্জিনিয়ার বেডফোর্ড কাউন্টির উপর দিয়ে উড়ে চলেছি, আর আমরা বিলের গুপ্তধন খুঁজছি। আমি সঙ্গী হয়েছি ট্রেজার হান্টার মাইক এভান্সের। ওনার বিশ্বাস জঙ্গলে ঢাকা পুরনো রাস্তার কাছাকাছি গুপ্তধন রয়েছে। এই জশ, দেখুন, দেখতে পেয়েছি। হ্যাঁ, আমিও দেখতে পেয়েছি, ওই যে।
মনে হচ্ছে জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া একটা পুরনো রাস্তা। ওই রাস্তা দিয়ে সম্ভবত ওনারা যাতায়াত করতেন। আচ্ছা বেশ, আমি ওটা জিপিএস এ ট্যাগ করে নিচ্ছি। ঠিক আছে, একটা সূত্র পাওয়া গেছে, জিনিসটা কোনো ঝর্ণার কাছাকাছি আছে। আপনার মতে এই সূত্রটা কতটা বিশ্বাসযোগ্য? একটা বিল পেপারকে আংশিক ডিকোড করা গেছিল, তাতেই ঝর্ণার কথা জানা গেছে। তাই আমরা যদি কোনো ঝর্ণার কাছে এমন রাস্তা খুঁজে পাই, আমাদের সেখানেই দেখতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি নজর রাখছি। চোখ খোলা রাখতে হবে। এখনো কেউ প্রথম আর তৃতীয় সংকেত ক্র্যাক করতে পারেনি, কিন্তু কিছু রিসার্চার মনে করেন যে প্রথম কোরে সম্ভবত ওয়াটারফল শব্দটা আছে। আমাদের প্ল্যান হচ্ছে জিপিএস এ যেখানে পুরনো রাস্তাগুলো ট্যাগ করব সেগুলো খোঁজা, আর কাছাকাছি কোনো ঝর্ণা আছে কিনা সেটা দেখা, কারণ সম্ভবত গুপ্তধন সেখানেই পাওয়া যাবে। আমরা ইতিমধ্যেই 6টা-7টা জায়গা টার্গেট করেছি, সবই ওই 6.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই। আসলে সবগুলোই একই খাঁজের দিকে যাচ্ছে। তবে চলুন মাটিতে নামা যাক, আমাদের নিচে গিয়ে খুঁজে দেখতে হবে। বেশ, তাই হোক। এবার আমাদের গুপ্তধন খুঁজতে হবে। চলুন খুঁজে দেখি। আমরা মাটিতে নেমেছি, আর আমাদের সঙ্গে মাইকের ট্রেজার হান্টিং পার্টনার স্টিভ যোগ দিয়েছেন। উনি যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছেন। দেখা হয়ে ভালো লাগলো যশ। আপনিও ট্রেজার হান্টার? হ্যাঁ, আমিও ওই চেষ্টা করছি আর কি। আচ্ছা বেশ, কি প্ল্যান এবার? স্টিভ আর আমি কয়েকটা মেটাল ডিটেক্টর এনেছি। এবার এই এটিভি গুলো চেপে রওনা হব। দেখা যাক এই রাস্তা দিয়ে কতটা যাওয়া যায় আর কি খুঁজে পাই। এই তো ভালো কথা। আলো কমে আসছে আর অনেকটা জায়গায় খুঁজতে হবে আমাদের, তাই সময় নষ্ট না করেই আমরা রওনা দিলাম। এই জিনিসটা বাড়িতে আছে? আমার নেই। তাহলে কিনে নিন। জানি না গুপ্তধন পাবো কিনা, তবে এমন অফরোড ড্রাইভিং এর সুযোগ হাতছাড়া হলে খুব খারাপ লাগবে সত্যি। আরে আপনি তো ভালোই চালাচ্ছেন। ঠিক আছে। হ্যাঁ, ভার্জিনিয়ার লোকালয়ের বাইরে আমরা গাড়িতে চেপে আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি, কিন্তু আলো ক্রমশ কমে আসছে, তাই আজ রাতের মতো ক্যাম্পেই থাকতে হবে। চলুন তাঁবু খাটানো যাক। অল্প সময়ের মধ্যেই আমরা গা গরম করার মতো আগুন জ্বালিয়ে ফেললাম। লোকেরা বিলের গল্পটা বিশ্বাস করে কেন? এর একটা ইতিহাস আছে, তাই লোকে বিশ্বাস করে। যদিও মনে হয় এটা লোকেদের অবসেশন হয়ে গেছে। আমার মনে হয় ওটা পাওয়া যাবে ওই দ্বিতীয় কাগজে যা লেখা আছে, বেফোর্ডসেনের প্রায় 6.5 কিলোমিটারের মধ্যে। মনে হচ্ছে ঠিক জায়গাতেই এসেছে। আচ্ছা, তাই তো মনে হয়। রাত হতেই তাপমাত্রা কমতে শুরু করলো, কিন্তু মাইক ঠান্ডা কাটাবার একটা জিনিস এনেছেন, এক বোতল হোমমেড মুনশাইন। বাহ, আচ্ছা এটা খেলে কি আমি চোখে দেখতে পাবো না? এখন নয়, হলে পরে হবেন। আপনি সেটা পরে টের পাবেন। এক চুমুকে শেষ করি। এটা কি? এটা কি আমাদের ওই গুপ্তধন খুঁজে পেতে সাহায্য করবে? এটা আমাদের গুপ্তধনের কথা ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। কেউ খাবার এনেছেন? আজ রাতে কি খাবো? আমরা ডিনারে কি খাবো? আমাদের কি এখন শিকারে যেতে হবে? এমন যদি হয়, আমি শিকার খুঁজে রেখেছি। একটু আগে পেছনের ওই ঝোপে চোখ চলতে দেখলাম। কি কোনো প্রাণীর চোখ দেখেছেন? বাহ, শুনে খুব ভালো লাগলো। তবে এবার আমার বেশ ঘুম পাচ্ছে। সম্ভবত আমি যেটা খাচ্ছি সেটা 190 প্রুফ গ্যাসোলিন। তবে এই গুপ্তধন খোঁজার যে উন্মাদনা সেটা বেশ বুঝতে পারছি। বেশ ভালো বাজাচ্ছেন তো। এখনো নিজেকে যুবক মনে করেন। এটা একদম সত্যি। ভার্জিনিয়ার জঙ্গলে নতুন ভোর। আমাদের কাজ শুরু করতে হবে, আর আমার মাথা ভীষণ ধরে আছে। আপনি রেডি? চলুন বেরোবো। থমাস বিল সম্ভবত গুপ্তধন ওয়াগনে করে নিয়ে যাচ্ছিলেন, আর সেটাকে হয়তো কোনো ঝর্ণার কাছে লুকিয়ে রেখেছিলেন। তাই আমরা জিপিএস এ জঙ্গলে ঢাকা যে রাস্তাটা ট্যাগ করেছি তার পাশ দিয়ে যাওয়া একটা নদীকে অনুসরণ করে চলেছি। আমার হাতেই বেলচাটা রাখা আছে, লাগলে বলবেন। আপনি কি এটা কিছুক্ষণ চালাবেন? আমি এটা কিছুক্ষণ চালাবো? হ্যাঁ, চালিয়ে দেখুন। তার মানে কিছু পাওয়া গেলে আপনাকে মাটি ঘুরতে হবে? আপনি কিচ্ছু পাবেন না। কিচ্ছু পাবো না? মনে করছিলাম। সত্যি আপনার কনফিডেন্সটা আমার দারুণ লাগলো। চলুন শুরু করি। আমরা গুপ্তধন পাবোই। একটু আগে আমি মাটি খুঁড়ছিলাম, এবার আমি সেকেন্ড মেটাল ডিটেক্টরটা চালাচ্ছি, মানে পদোন্নতি হয়েছে। যদিও এই জিনিসটা চালাবার অভিজ্ঞতা আমার খুব বেশি নেই, তবে এটা একেবারেই আমার কপালের জোরে হয়েছে। দাঁড়ান, এই যে স্টিভ, আমি এই জায়গায় কিন্তু একটা বেশ জোরালো সংকেত পাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা তো এটাই হচ্ছে স্ট্রংগেস্ট পয়েন্ট। এই জায়গায় আমি ভার্জিনিয়া বেডফোর্ড কাউন্টিতে এসেছি এখানে বিলের গুপ্তধনের সন্ধান করতে।
কয়েক ঘন্টা খোঁজার পর আমরা একটা সংকেত পেয়েছি। দাঁড়ান, এই যে স্টিভ, আমি এই জায়গায় কিন্তু একটা বেশ জোরালো সংকেত পাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা তো? এটাই হচ্ছে স্ট্রংগেস্ট পয়েন্ট। ও এই জায়গায়, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখতে পাচ্ছেন? ও ঘোড়ার নাল। আরে বাস, এটা দেখুন। ভালো অবস্থাতেই আছে। হ্যাঁ, ভালোই আছে, পুরনো ঘোড়ার নাল, দারুণ জিনিস। বাহ, বেশ সুন্দর। 100 বছরের বেশি পুরনো। এটা দেখে মনে হচ্ছে এটা সম্ভবত আপনার 17 থেকে 18 শতাব্দীর সময়কার। ভাবা যায় না সত্যি। হ্যাঁ আর আমাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা লক্ষণ, হ্যাঁ, তাই না? ওনারা ঘোড়ায় চড়তেন। ওনারা ঘোড়ায় চড়তেন? আচ্ছা, এটা তাহলে বিলের সময়কার হতেই পারে। হ্যাঁ, এরপর সোনার বাক্স পাবো। তাই হবে। চলুন তাহলে। যেহেতু মাইক বিশ্বাস করেন যে গুপ্তধন কোনো ঝর্ণার কাছে পোঁতা আছে, তাই আমরা নদীর উৎসের দিকে চললাম। বন্ধুরা, এটা দেখুন, জায়গাটা দেখুন। দেখে পুরনো খাল বা পুরনো বাঁধ বলে মনে হচ্ছে। আমরা এরকমটাই খুঁজছিলাম। এটা কত পুরনো হবে মনে হয়? এটা ওই সময়ের হতে পারে, মানে জোয়ারের সময় জল ওখানে পৌঁছে যায়, আর এটার কথাই হয়তো বিল বলেছিলেন। আচ্ছা, আপনারা এই দিকটা দেখুন, আমি ওই খালের কাজটা দেখছি বরঞ্চ। এটা একটা দারুণ সুযোগ হতে পারে, আর ওই খালের কাজটা ভালো করে পরীক্ষা করা দরকার। তবে পরীক্ষাটা একটু সাবধানে করতে হবে। জীবনে কত ঝুঁকি নিতে হয় বলুন তো। আমাকে আবার বলবেন না টেনে তুলতে। দাঁড়ান স্টিভ, দাঁড়ান। কি হয়েছে? আটকে গেছি। আপনি ঠিক আছেন? পাটা একেবারে ঢুকে গেছে। ওখানে বেশি নড়াচড়া করবেন না, একটু দাঁড়ান স্থির হয়ে। দেখে আমারও পা ঢুকে গেছে, পায়ের নিচে পাথর পেয়েছি অবশ্য। আপনি বরঞ্চ আপনি রেডি? উঠে আসুন। উঠেছেন উঠেছেন, এবার চলুন। হ্যাঁ চলুন। চোরাবালি? কি আচ্ছা, হলো, আটকে গেলেন নাকি? ওখানে কিন্তু কেউ যাবেন না। আচ্ছা ঠিক আছে, এবার আমি উঠে পড়ি। স্টিভকে তোলার পর আবার আমরা কাজ শুরু করে দিলাম। গুপ্তধনের খোঁজ চলতেই থাকলো। এই যে আপনারা একবার এদিকে আসুন। কিছু পেলেন নাকি এইখানে? এই ঠিক এই জায়গায়। ও, এখানটা দেখতে হবে। দাঁড়ান দাঁড়ান, মনে হয় এখানে কিছু একটা আছে। ওই যে আপনার হাতে কিছু একটা চকচক করছে। ও, কয়েন। হ্যাঁ, এটাই। এই যে কয়েন দেখুন। হ্যাঁ, একটা কয়েন। কয়েন পাওয়া গেছে। এই দেখুন, এখানে 1788 লেখা আছে, তাই না? দেখি দেখি, এটা বেশ পাতলা। ঠিক দেখছি তো? হ্যাঁ, 1788। ভাবা যায় না সত্যি। এটা একটা 6 পেন্স। এটা সত্যি অবিশ্বাস্য। এটা একটা কয়েন। খুব 1700 শতকের কয়েন। 1700 শতকের। দারুণ আর ব্যাপার না? আপনি ওটা পেয়েছেন? জানি না এটা বিলের গুপ্তধনের অংশ কিনা, হ্যাঁ, এটাই তো তবে গুপ্তধন। এটাও একটা গুপ্তধন। হ্যাঁ ঠিকই। যদিও এটা খুব অবশ্যই। মূল্যবান নয়, তবুও এটাকে গুপ্তধন বলাই যায়। এটা একটা অ্যান্টিক কয়েন, খুবই বিরল আর মূল্যবান। আমরা জায়গাটা আবার খুঁজতে শুরু করলাম। তবে কয়েক ঘন্টা খোঁজার পরেও ওখানে নতুন আর কিছু পাওয়া গেল না। ঠিক আছে, এবার ওইদিকে যাব, কিন্তু ওনারা যা খুঁজছেন এখনো সেটা পাওয়া যায়নি। আমরা যখন ফেরার পথ ধরলাম, ওনাদের উৎসাহ অবশ্য তখনও কমেনি। যেখানেই ভাববেন গুপ্তধন নেই, আসলে সেখানেই গুপ্তধন রয়েছে। ঠিক। যেমনটা আপনি খুঁজে পেলেন। কারণ গুপ্তধন খুঁজতে গিয়ে আপনি কিছু না পেলেও উৎসাহটা ঠিকই পাবেন। আমার মাইক আর স্টিভের কনফিডেন্স ভালো লাগলো। তবে গুপ্তধন কোথায় থাকতে পারে সেই নিয়ে অন্য আরো থিওরি আছে। বেডফোর্ড শহরে ফিরে এসে আমি সোজা স্থানীয় মিউজিয়ামে গেলাম এই লেজেন্ড সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। হ্যালো হাই। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আমার নাম যশ। আমি জেনিফার। হাই জেনিফার। আমরা বিলের গুপ্তধন নিয়ে একটু রিসার্চ করছি। ওকে। আপনার কাছে কি এই ঘটনা সম্পর্কে কোনো ঐতিহাসিক তথ্য, রিসার্চ বা আর্টিকেল আছে? হ্যাঁ, আছে। আছে? আপনি একটু বসুন, দেখি আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, অসংখ্য ইউ ধন্যবাদ। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কিছু এনেছি। বাহ, অনেক ধন্যবাদ। এত কিছু? এগুলো ওই সময়কার কিছু বই। আরো আছে? না, ব্যাস এই। দারুণ, ধন্যবাদ। আমার সামনে রেকর্ডের পাহাড় জমা হয়েছে। আমি শতাব্দী প্রাচীন বিলের গুপ্তধনের ইতিহাস পড়তে বসলাম।
দেখা যাচ্ছে বিলের গুপ্তধন খোঁজার যেমন অনেক লোক আছে, তেমন অনেকেই আছে যারা এটা বিশ্বাস করেন না। তাদের মতে এটা একটা বানানো গল্প। একটা অদ্ভুত থিওরিতে তো বলছে যে এটা নাকি এডগার অ্যালান পোয়ের লেখা একটা গল্প। তবে সবথেকে পপুলার থিওরিটা হচ্ছে জেমস ওয়ার্ডের, যে পাবলিশার দি বিল পেপারসের বইটা বিক্রি করে রোজগারের জন্য এই গল্পটা তৈরি করেছিলেন। এই আর্কাইভে এমন কোনো তথ্য পেলাম না যা এই দাবিকে সমর্থন করে। জানা গেল ওয়ার্ড ছিলেন ফ্রিমেসন্সের মেম্বার। এই গোপন অর্গানাইজেশন কোডের সাহায্যে কমিউনিকেট করে। এই সূত্রটা অনুসরণ করতে আমি পরের ট্রেন ধরে শহরের বাইরে চললাম। আমি প্রায় 515 কিলোমিটার দূরে ফিলাডেলফিয়াতে যাচ্ছি, এই অঞ্চলের ফ্রিমেসনদের সব থেকে প্রমিনেন্ট ঠিকানায় একজনের সঙ্গে দেখা করে এই বিষয়ে আরো কিছু জানার জন্য। বেশ, দেখা যাক একটু বসার জায়গা পাওয়া যায় কিনা। এখানে কেউ আছেন? হ্যাঁ, এখানে লোক আছে। আমার ভাগ্যটাই দেখছি খারাপ। আমি আমেরিকার ব্যস্ততম ট্রেনে উঠে পড়েছি। আমি ট্রেনে একটাও বসার জায়গা পেলাম না, তাই আমাকে এখানে দাঁড়িয়েই যেতে হবে। ব্যাপারটা বেশ মজাদার। গোটা সপ্তাহই দাঁড়িয়ে থাকতে পারি। এসে গেছে। ফিলাডেলফিয়াতে পৌঁছে আমি সোজা গ্র্যান্ড ম্যাসনিক লজের দিকে যাচ্ছি। 17th সেঞ্চুরিতে ইংল্যান্ডে ফ্রি মেসনদের একটা দল তৈরি হয়, আর কোডগুলো হচ্ছে তাদের গোপন রিচুয়াল কেন্দ্রিক। আশা করছি আমি পৃথিবীর অন্যতম গোপন সোসাইটি সম্পর্কে জানার সুযোগ পাব। আমাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে এই মন্দিরে ঢুকতে হবে। আমি ফিলাডেলফিয়াতে গ্র্যান্ড ম্যাসনিক লজে এসেছি। আশা করছি এখানে জানতে পারবো বিখ্যাত বেলের গুপ্তধন শুধুমাত্রই বানানো গল্প কিনা। আমাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এই মন্দিরে ঢোকার জন্য দরজায় 3 বার নক করতে হবে। এখানে সাধারণত কাউকে ঢুকতে দেওয়া হয় না। অসাধারণ, এটা সত্যি দারুণ। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি জানতাম না এখানে কি হবে। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি কি সুন্দর এই জায়গাটা। ওয়েল, থ্যাংক ইউ। এটা হচ্ছে ইজিপশিয়ান হল। পেনসিলভেনিয়ার গ্র্যান্ড লজে 7টা লজ রুমের মধ্যে এটা একটা। এটা সত্যি দুর্দান্ত, অসাধারণ সুন্দর। আমি এখানে এসেছি কারণ আমরা বিলের সংকেত নিয়ে গবেষণা করছি। সেটা নানা রকম সিম্বল আর কোড দিয়ে লেখা। হ্যাঁ ঠিক, এই গোটা বিল্ডিং এ এটাই সব থেকে সিম্বলিক ঘর, কারণ এটা হাইরোগ্লিফিক দিয়ে সাজানো। এই নকশা ইজিপ্টের আসল মন্দির থেকে কপি করা। অবিশ্বাস্য। এই প্রচন্ড গোপনীয় সোসাইটির সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছি। এই সুযোগে এই দুর্দান্ত মন্দিরটা ঘুরে দেখে নিচ্ছি। আপনি এই বিল্ডিং এর দেয়ালে যে ছবি দেখছেন সেগুলো সবই পেনসিলভেনিয়ার গ্র্যান্ড লজের প্রাক্তন গ্র্যান্ড মাস্টারদের। অসাধারণ। প্রতিটা ঘর যেমন রহস্যময়, তেমনই প্রচুর খরচ করে সাজানো। প্রতিটা দেওয়ালেই নানা রকম সাংকেতিক চিহ্ন দিয়ে ইতিহাস আর মাইথোলজির গল্প লেখা রয়েছে। এই কোডগুলো হচ্ছে ভার্চুয়াল সিক্রেট ল্যাঙ্গুয়েজ, যা 100 বছর ধরে মেম্বারদের প্রজন্মের পর প্রজন্ম চর্চা করে চলেছে। অসাধারণ, মনে হচ্ছে হগওয়ার্টসে চলে এসেছি, ভাবাই যাচ্ছে না। আচ্ছা, জেমস ওয়ার্ড, যিনি বিল পেপার প্রকাশ করেছিলেন, শুনেছি উনি মেসন ছিলেন। ঠিকই বলেছেন, উনি ভার্জিনিয়ার রিচমন্ডে লজ 51 এর মেম্বার ছিলেন। ওয়ার্ডের সময় অনেকেই মেসন হয়েছিলেন, মানে যে সময় দ্য বিল পেপার পাবলিশ হয়েছিল সেই সময়। 19th সেঞ্চুরির শেষ ভাগে উনি খুবই জনপ্রিয় হয়েছিলেন। মানে ওয়ার্ড যেহেতু মেসন ছিলেন, বিল কোড উনিও তৈরি করে থাকতে পারেন। জর্জ ওয়াশিংটন, বেন ফ্র্যাঙ্কলিন এবং কনস্টিটিউশন তৈরির 1/3 মানুষই ছিলেন মেসন। তাই ওয়ার্ড যে মেসন ছিলেন সেটা শুনে অবাক হওয়ার মতো কিছু নেই। আর বিলের ব্যাপারে কি বলবেন, উনিও কি মেসন ছিলেন? তেমন সম্ভাবনাও আছে। 19th সেঞ্চুরির প্রথম দিকের নথিপত্রে অনেক ভুল থাকতে পারে, অনেকগুলোই অসম্পূর্ণ, বলতে পারেন সময়ের হাতে ক্ষতবিক্ষত। আচ্ছা, আমার মতো নতুন ট্রেজার হান্টার যারা 100 বছরের বেশি পুরনো সংকেত বোঝার চেষ্টা করছে, তাদের আপনি কি পরামর্শ দেবেন? আমি বলবো জিনিসগুলো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখুন, একটু নতুন ভাবে ভাবুন। আপনার আগে যারা ব্যর্থ হয়েছে তাদের কাজ সম্পর্কে জানুন, তাদের ভুল থেকে শিক্ষা নিন, এগুলো মাথায় রাখবেন। সত্যি খুবই ভালো পরামর্শ। আমি আবার খোঁজ শুরু করতে চাই। তবে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কোন ঘরে সমস্ত সম্পদ লুকিয়ে রাখেন? টাওয়ারের একটা ঘরে, সেখানে আপনি যেতে পারবেন। ঠিক আছে।
আমি জানতে পেরেছি রহস্যময় বিল নিজেও হয়তো একজন মেসন ছিলেন, তাই আমার ধারণা ওই গুপ্তধন হয়তো সত্যিই আছে। তাই আমি বেডফোর্ড কাউন্টিতে ফেরার টিকিট কাটলাম। ধন্যবাদ, পেয়ে গেছি। এবার যাওয়া যাক। ফিলাডেলফিয়াতে থাকার সময় জাস্টিন কেনেডি নামের একজন ট্রেজার হান্টার আমাকে কল করেছিলেন। ওনার বিশ্বাস উনি এমন একটা রেয়ার ডকুমেন্ট পেয়েছেন যা বিলের গুপ্তধনের সন্ধান দিতে পারে। জানি না এই লিড কতটা কার্যকরী, কিন্তু উনি আমাকে শহরের ঠিক বাইরে একটা জায়গায় দেখা করতে বলেছেন। উনি আমাকে এই জঙ্গলে একটা ফাঁকা রাস্তায় ডেকেছেন। এতে আশ্চর্যের কিছুই নেই, এটা কোনো ভুতুড়ে জায়গা নয়। মনে হয় না কোনো সমস্যা হবে। মনে হচ্ছে আপনি জাস্টিন। আপনি যশ? দেখা করে ভালো আমি লাগলো। জাস্টিন কেনেডি। আপনি কেমন আছেন জাস্টিন? ভালো আছি। তো গুপ্তধন খুঁজতে চান? আমি তৈরি। তাহলে এদিকে আসুন। এদিক দিয়ে যাবো? ইয়েস স্যার। চলুন তাহলে। আচ্ছা, আমাকে বলুন তো আপনি কিভাবে এই বিলের গুপ্তধনের ব্যাপারে উৎসাহিত হলেন? আমার বন্ধুর বাবা একটা ফ্লি মার্কেট থেকে একটা লোহার বাক্স কিনেছিলেন 90-এর দশকের শুরুর দিকে। ওটার মধ্যে থেকে কিছু বাতিল জিনিস থাকতো। ওটা যখন ভেঙে গেল, একটা ফলস বটম দেখা গেল। তো আমরা যখন জঞ্জাল পরিষ্কার করতে গেলাম, একটা কাগজের টুকরো বেরিয়েছিল। সেটা টেনে বার করলাম। সেটা ছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে কয়েকশো পুরনো প্রিন্ট রয়েছে, জাস্টিনের বিশ্বাস উনি তারই একটা পেয়েছেন। আচ্ছা, ওই কাগজটা কিভাবে আপনাকে গুপ্তধন খুঁজতে উৎসাহ দিল? আমি ওটা আলোয় ভালোভাবে দেখলাম লেখা আছে TJB, থমাস জেফারসন বিল। টমাস জেফারসন বিল, শিওর। আর আমার বিশ্বাস ওই ডকুমেন্টে একটা ম্যাপ। গুপ্তধনের একটা ম্যাপ? আপনি কি ওটা দেখতে চান? আপনার কাছে অরিজিনালটা আছে? না, তবে আমার কাছে একটা পারফেক্ট কপি আছে। আমি বলতে যাচ্ছিলাম আমি আপনাকে পেঁধে ওটা নিয়ে পালিয়ে যাব। না না, এখানে কেউ অরিজিনালটা আনবে না। জাস্টিনের ডিক্লারেশনের প্রিন্টটা হয়তো খুবই মূল্যবান, তবে ওনার মতে এটার গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। এটা যদি সত্যি টমাস বেলের নিজের তৈরি করা ট্রেজার ম্যাপ হয়, তাহলে উনি $1 লক্ষ পেয়ে যেতে পারেন। এই দেখুন, এটাই হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ ঠিক। এটা অবিশ্বাস্য, আমার বিশ্বাসই হচ্ছে না আপনি সত্যি একটা অরিজিনাল প্রিন্টেড ভার্সন পেয়েছেন। এবারে এই উপরের দিকটা দেখুন। এটা দেখে কি মনে হচ্ছে? পাহাড় আর উপত্যকা বলে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, পাহাড়। আপনার মতে এটা কি কোনো টোপোগ্রাফি? একদমই। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওরা এটা নির্দিষ্ট উদ্দেশ্যেই বানিয়েছিল। আচ্ছা, কিন্তু এটা কেউ কেন ঠিক। করবে? এবার এটা উল্টে পেছন দিকে দেখুন। এটা হলো নদীর চিহ্ন। সত্যি দারুণ ব্যাপার তো। আচ্ছা হয়ে গেছে, তবে এটা দেখে মনে হচ্ছে এটা ইজিপশিয়ানদের নদীর সংকেত। ঠিক। আচ্ছা, এবার কি করবেন, কিভাবে প্রমাণ এটা করবেন? একটা থিওরি, কিন্তু আমি বেডফোর্ড কাউন্টির মধ্যে দিয়ে যাওয়া নদীর কাছে যেতে চাই। দেখি ওখানে ওটা মেলাতে পারি কিনা। এখানে এই পর্বত শৃঙ্গগুলো থেকে এই নদীগুলো কিছুর সাথে ম্যাচ করে কিনা দেখি। আচ্ছা, জাস্টিনের বিশ্বাস যে ওনার ডিক্লারেশনের কপির প্রান্তটা যেভাবে নকশা করা হয়েছে সেটার সঙ্গে বেডফোর্ড কাউন্টির পর্বতশ্রেণী মিলে যেতে পারে। ওনার এটাও বিশ্বাস যে ডকুমেন্টের পিছন দিকে থাকা জলের চিহ্নটা বোঝাচ্ছে জিনিসটা নদীর কাছাকাছি আছে। আমাদের সার্চ এরিয়ার মধ্যে জেমস নদী আর তার শাখা নদী রয়েছে, তাই আমরা ওই জায়গাগুলোতেই খোঁজার চেষ্টা করব। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও প্রায় $6.5 কোটি পাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি রাজি হয়ে গেলাম। যদি আমাকে একচক্ষু বিলির পাইরেট শিপ খুঁজতে বলে, আমি তাতেও রাজি। আমরা গিরিখাত ধরে নিচে নামলাম। জাস্টিন একটা নৌকার ব্যবস্থা করেছেন নদী পথে যাওয়ার জন্য। আমরা জিনিসপত্র তুলে নিলাম, যার মধ্যে আছে ম্যাপ, ক্লাইম্বিং গিয়ার, খাবার, মানে এই জনশূন্য এলাকায় যা যা আমাদের দরকার হতে পারে সব। আচ্ছা, আপনি তৈরি? তাহলে যাওয়া যাক। আমরা এখন ওই ডকুমেন্টের উপরে যে ধরনের পাহাড় আর উপত্যকা দেখেছিলাম সেরকমই কিছু খুঁজছি। ঠিক। আর ওটা বেডফোর্ডের দিকে থাকবে। আপনার আত্মবিশ্বাস কতটা? খুবই কনফিডেন্ট আমি। আচ্ছা, তাই নাকি? একদম। চলুন খোঁজা যাক। হ্যাঁ চলুন। আরো জোরে দাঁড় টানতে হবে, আরো জোরে। এই রাফটে অনেক ওজন তোলা হয়েছে, আমার লাঞ্চে স্যালাড খাওয়া উচিত ছিল। ঠিক আছে, চলুন। চলো। হ্যাঁ চলুন। বেডফোর্ড কাউন্টির বরফ ঠান্ডা জেমস নদীতে আমাদের রাফট রাইড বেশ স্মুথলি শুরু হলো। এখানে জল সাদা হয়ে আছে, যদিও একটু পরেই নদীর স্রোত বাড়তে শুরু করলো। জলের স্রোত ক্রমশই বাড়ছে। সামনেই বড় একটা পাথর রয়েছে। এই রে, সামনে বসুন, সাবধানে। আমি ভার্জিনিয়ার বেডফোর্ড কাউন্টির জেমস নদীতে রাফটে চেপে বিলের বিখ্যাত গুপ্তধনের সন্ধানে চলেছে। এই রে, সামনে বসুন। সাবধানে, সবাই সাবধানে, আমরা এগোচ্ছি। এইরকম সাংঘাতিক বরফ ঠান্ডা জলে ডুব দিলে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আপনি ঠিক আছেন? আর মনে হয় এর থেকে বাড়িতে থাকলেই ভালো হতো। ভীষণ ঠান্ডা, ও যুগে একেবারে কুলফি হয়ে গেছি। আমরা নদী পথে দাঁড় টেনে এগোচ্ছি। ধীরে ধীরে আমার পায়ের অসাড় ভাবটা কাটছে। এখানে দাঁড়িয়ে একবার নাপটাকে চেক করে দেখা যাক। নদীটা এখানে অনেকটাই চওড়া, তাই আশপাশটা ভালোভাবে দেখা যাবে।
আমি দেখতে চাই জাস্টিনের থিওরি কতটা কাজে দেয়। ওনার মতে এই ম্যাপের সঙ্গে একটা পর্বত শ্রেণী মিল আছে, আর সেটা থেকেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। ওই পাহাড়ে তো একটাই বড় ঢাল, এর সঙ্গে মিলছে না একেবারেই। ঠিক। এদিকটা যদি মেলে দেখুন আপনি। না, আমার তা মনে হচ্ছে না। আচ্ছা, আরো এগিয়ে যাই তাহলে। হ্যাঁ চলুন। এটার সাথে মেলাতে হবে। জেমস নদী ধরে এগোতে এগোতে আমরা বারবার থামছি, এটাও মিলছে না একেবারে। যতবার চেষ্টা করছি আশপাশের পাহাড়ের সঙ্গে ডকুমেন্টটা মিলিয়ে দেখতে, কোথাওই মিলছে না। এটাও তো মিলছে না, তাই না? না। প্রথম ঢালটা মিলছে, তারপর আর নয়। এটা মিলল না। জানি না গুপ্তধন পাওয়া যাবে কিনা, তবে আমার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা প্রায় মুখস্থ হয়ে গেছে। রব, এমন ঘটনা তো প্রায় হয়, তাই না? দুজন লোককে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কপি নিয়ে আপনার রাফটে চেপে গুপ্তধনের খোঁজ করতে দেখেছেন কখন? না, এই প্রথমবার। উনি জানেন তো যে আমরা ওনাকে ভাগ দেব না? কিছু বললেন? কিচ্ছু না, কিচ্ছু না, আমরা তো দাঁড় টানছি। ও ঠিক আছে। আচ্ছা। কয়েক ঘন্টা র্যাফট চালাবার পর আমার হাতে যন্ত্রণা যত বাড়ছে, তার থেকেও জাস্টিনের থিওরির উপর সন্দেহটা বেশি বাড়ছে। আচ্ছা, সামনেই নদীর আরেকটা বাঁক আছে না? এইখানটা একটু দাঁড়িয়ে দেখতে হবে। অলরাইট। আমরা প্রায় বেডফোর্ড কাউন্টি থেকে বেরিয়ে পড়েছি। এক্সপ্লোর করার মতো জায়গাও আর বেশি বাকি নেই। এই নিন। সত্যি কথা বলতে কি, জাস্টিনের থিওরির উপর আমার ভরসা চলে গেছে। এটাও ভালোভাবে মিলছে না, কারণ এখানে যে ঢালগুলো আছে সেগুলো অনেকটাই ফ্ল্যাট। হ্যাঁ। এই যে এটা দেখুন। কি? পেয়ে গেছি। পাহাড়ের ঢালটা ওইদিকে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে, আর এই জায়গাটা একটু উঁচু হয়েছে। হ্যাঁ। আরে এটা মনে হচ্ছে মিলে এটা গেছে। ধরুন, আপনি একটু দেখুন। হ্যাঁ দেখি। দেখুন, আমাকে একটা কথা বলতেই হবে যে এটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এখন এবার ক্যামেরাটা নিয়ে আসুন তো, জায়গাটা একটু দেখতে হবে। ব্যাপারটা বেশ অদ্ভুত। এই দেখুন, এই ঢালটার সঙ্গে এটা প্রায় পারফেক্টলি মিলে যাচ্ছে। এটার সঙ্গে মিলছে, এটার সঙ্গেও এটা মিলছে। এদিকটা উঁচু ঢাল আছে আর এদিকে ঢালটা নামছে। আরে এটা তো একেবারে মিলে যাচ্ছে। আমাকে বলতেই হচ্ছে এটা একদম পারফেক্ট ম্যাচ। আমি বলতে চাইছিলাম না, আমি ভাবছিলাম যে আপনি পাগল। আপনাকে পাগল বলে মনে হচ্ছে। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে দেখি। চলুন খুঁজে দেখি। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে এবার হয়তো গুপ্তধন পেয়ে যাব। এবার যাওয়া যাক, চলুন। কি হলো, চলুন। হ্যাঁ চলুন। নতুন করে বিশ্বাস ফিরে পেয়ে আমার উৎসাহ বেড়ে গেল। আমরা পাহাড়ের দিকে চললাম, বেলের গুপ্তধনের সন্ধানে, পরবর্তী সূত্রের খোঁজে। জাস্টিনের মতে আমরা সঠিক জায়গায় এসেছি। এবার কি খুঁজছেন আপনি? এটা নিশ্চিত ভাবে কেউ বলতে পারবে না। দ্বিতীয় সংকেতে আছে গুহাটার চারপাশে আছে পাথর, আর পাত্রটা রয়েছে সলিড পাথরের ওপর। তো আপনার মতে জায়গাটা কেমন দেখতে হতে পারে? আমার মতে ওখানে একটা গহ্বর আছে, আর বড় গুহা বা গিরিখাত হতে পারে। আচ্ছা, বুঝে গেছি। বড় গর্ত। বড় গর্ত, বুঝতে পেরেছি। আমরা নদী থেকে যে পাহাড়টা দেখেছিলাম সেটায় উঠতে শুরু করলাম, তবে এখনো জানি না জিনিসটা ঠিক কোথায় থাকতে পারে। আমরা নিশ্চিতভাবে অনেকটা উঠে পড়েছি। হ্যাঁ, প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে গেছি। আরে বাস, সর্বনাশ! ওটা তো বিশাল বড়। ওটা কতটা নিচে নেমে গেছে আপনি দেখতে পাচ্ছেন? সত্যি গুহাটা বিশাল বড়, অসাধারণ। আচ্ছা, ওই কাগজে তো গুহা লেখা ছিল। হ্যাঁ, গুহা। সেটা মাটির নিচে থাকার কথা, তাই না? এটাই সেই গুহা হতে পারে। হ্যাঁ, একটা গুহা। একটা কথা বলতেই হবে, জানি না গুপ্তধন পাবো কিনা, তবে আপনার ম্যাপ দেখেই এখানে পৌঁছেছি। আচ্ছা, এবারে কি করবেন? চলুন নিচে নেমে দেখি। কিছুটা ওনার অনুরোধে আর কিছুটা সোনার লোভেও চলুন নামা যাক, আশা করি দড়ি কম পড়বে না। আরে বাস, আমি বিলের গুপ্তধনের সন্ধানে ওই বিশাল গুহাতে নামতে রাজি হলাম। ঠিক আছেন তো? ওরে বাপরে, কি খারাপ! মাঝে মাঝে বুঝতে পারি না আমার কাজটা ভালো না খারাপ। এখান থেকে ঝুলে নামতে হবে, এখান থেকে একদম ঝুলে নামতে হবে। ও, এখনো গুহার নিচটা দেখতে পাইনি, আরো নিচে নামতে হবে। পৌঁছে গেছেন? হ্যাঁ, দড়ি থেকে নেমে গেছি। গুহাটা অনেক গভীর, জাস্টিন। আমি এখান থেকেও এর শেষ দেখতে পাচ্ছি না। নেমেছি। ওয়াও, দুর্দান্ত অভিজ্ঞতা, কি বলেন? এটা অবিশ্বাস্য। চলুন দেখা যাক এটা কত গভীরে গেছে, নাকি? চলুন খুঁজি তাহলে। প্রচুর আলগা পাথর। সুরক্ষিতভাবে গুহার নিচে নামার পর আমরা বুঝতে পারলাম যে গুহাটা কতটা বিশাল। জায়গাটা দেখুন একবার। আচ্ছা, একটা কথা বলি, আমরা যত এগোচ্ছি আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আপনি জায়গাটা দেখুন একবার। ওয়াও। আপনার কি ক্লস্ট্রোফোবিয়া আছে? আপনি এগোন। নেই। গুহার মেঝেটা
সলিড পাথরের, তাই যদি গুপ্তধন এখানে থাকে খালি চোখেই দেখা যাবে। এখানে সাবধানে হাঁটবেন, মনে হচ্ছে এই জায়গাটা একটু নিচু। এটা দেখুন, জাস্টিন এদিকে আসুন, এদিকে আসুন। এটা কি পেরেক মনে হচ্ছে? অনেক পুরনো পেরেক, আর বেশ বড় সড়ো। এটা কত পুরনো হবে মনে হয়? আমার মতে 1800 শতকের। হ্যাঁ, মানে অন্তত 100 বছর আগের তো বটেই। তা তো হবেই, এখন তো এরকম পেরেক তৈরি হয় না। এটা পুরনো চৌকো মাথার পেরেক। এই গুহায় মানুষের ব্যবহার করা একটা জিনিস অন্তত পাওয়া গেছে। কে জানে, কাছাকাছি হয়তো একটা বাক্সও আছে। চলুন খুঁজে দেখি। চলুন খুঁজি। এই পেরেকটা আমাদের গুহার আরো গভীরে যাওয়ার উৎসাহ বাড়িয়ে দিল। রাস্তা ক্রমশ শুরু হয়ে আসছে। আমি মন থেকে ক্লস্ট্রোফোবিয়াটা ঝেড়ে ফেললাম। জায়গাটা অবশ্য একটু সরু। আমার এই বিশাল শরীর নিয়ে চুনা পাথরের সরু গলি দিয়ে অনেক কষ্টে এগোচ্ছি আমরা। আরে বাস, জায়গাটা ক্রমশ আরো সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, জায়গাটা বড্ড ছোট। এই জায়গাটা একবার দেখুন, অবিশ্বাস্য। এটা কি অদ্ভুত জায়গা! এই বিশাল ফর্মেশন গুলো দেখুন, সত্যি অদ্ভুত। ওকে চলুন এগিয়ে যাই। কিছু একটা চকচক করছে। চকচক করছে। হ্যাঁ চলুন কাছে গিয়ে দেখি ওটা। আমি একজন স্থানীয় ট্রেজার হান্টারের সঙ্গে ভার্জিনিয়ার কাছাকাছি একটা জঙ্গলে গভীর গুহায় ঢুকেছি। এই জায়গাটা একবার দেখুন। আমরা কিছু একটা পেয়েছি বলে মনে হলো। ওকে চলুন এগিয়ে যাই। কিছু একটা চকচক করছে। চকচক করছে? হ্যাঁ, কি চকচক করছে? কাঁচের টুকরো মনে হচ্ছে, লণ্ঠনের ওপরটা। ও কি সাংঘাতিক! দেখুন একবার, এটা পুরনো দিনের কোনো গ্লাস অয়েল ল্যাম্পের টুকরো। এখানে অয়েল ল্যাম্পের টুকরো পাওয়া গেছে, মানে এখানে নিশ্চয়ই কেউ এসেছিল। তারা কি এখানে অয়েল ল্যাম্প জেলে সোনা ভর্তি বাক্স রাখতে এসেছিল? কি মনে হয়? সেটাই তো প্রশ্ন। আমরা যে জিনিসগুলো পেয়েছি তার থেকে বোঝা যায় অন্য এক্সপ্লোরাররাও এই গুহায় ঢুকেছিলেন। আমরা গুহার একদম শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, কিন্তু বিলের গুপ্তধনের কোনো চিহ্নও দেখতে পেলাম না। মনে তো হচ্ছে গুহাটা এখানেই শেষ, জাস্টিন। আর এগোনো যাবে না। এখানে আর কোনো রাস্তা বা সুড়ঙ্গও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ফিরতে হবে আমাদের। হ্যাঁ, ফিরে যেতে হবে। এখানে পেলাম না, তবে জায়গাটা অসাধারণ। আর ওই ম্যাপটা দেখেই এখানে পৌঁছেছি। আমি আপনার সঙ্গে এত দূর এসেছি, যদি গুপ্তধন পান আমাকে ভাগ দেবেন তো? হ্যাঁ, আর আমিও আপনাকে সামান্য একটু দিতাম। কিন্তু জাস্টিন এখনো আত্মবিশ্বাসী। উনি আবার ওই জায়গায় ফিরে গিয়ে খোঁজ করতে চান। গুপ্তধনের সন্ধান করতে এসে কখনো একটু গলা ভেজানোর সুযোগ হবে। খোঁজাখুঁজির ব্যাপারে একটা কথা আমার মনে হচ্ছে, নিশ্চিতভাবে বিলের দ্বিতীয় কোডটা কয়েকশো বছর আগেই উদ্ধার করা হয়ে গিয়েছিল, কিন্তু অন্য দুটো কোড এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমি এখন মেরিল্যান্ডের অ্যানাপোলিস আমি একটা মিটিং করব টড ম্যাটিয়ারের সঙ্গে। উনি একজন অভিজ্ঞ ক্রিপ্টো অ্যানালিস্ট। উনি বিলের সংকেতগুলো নিয়ে গবেষণা করেছেন, ম্যাটিয়ার কোডগুলো নিয়ে কাটাছেঁড়া করেছেন। আমি জানতে চাই উনি কি পেয়েছেন। আমি একটা কম্পিউটার প্রোগ্রাম বানিয়েছিলাম যাতে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের রেফারেন্স নিয়ে সেটাকে দ্বিতীয় বিল পেপারের ওপর অ্যাপ্লাই করা যায়। আপনি যখন সব তথ্যগুলো কম্পিউটারে দিয়ে দিলেন তখন কি পেলেন? অক্ষরগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী পেলাম। ওনার প্রোগ্রাম একটা বড় সমস্যা তুলে ধরেছে। দেখা যাচ্ছে দ্বিতীয় সংকেতটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে খুব ভালোভাবে মিলছে না। আচ্ছা, এই গোটা দ্বিতীয় সংকেতের মধ্যে এইরকম কতগুলো ভুল পাওয়া যাচ্ছে? এতে প্রায় 5-6টা জায়গায় ভুল আছে, কিন্তু একটা মাত্র ভুল সব তথ্য বদলে দিতে পারে। লেখক যখন ডিক্লারেশনের শব্দগুলোতে নাম্বার দিচ্ছিলেন উনি ভুল করে ফেলেছিলেন। এই ধরনের ভুলের একটা রিপল এফেক্ট তৈরি হয়েছে, যাতে অনুবাদের একটা অংশ বোঝা যাচ্ছে না। এটা খুব বড় একটা সমস্যা, কারণ যিনি এই তথ্য লিখেছিলেন আর যিনি পড়েছেন দুজনেরই বুঝতে সমস্যা হবে, কারণ দুজনেই ভুল জিনিসটা পড়বে। আর এর থেকেই ওনার এই কোড ক্র্যাক করার ব্যাপারে একটা সন্দেহ তৈরি হয় ওনার উপরে। হ্যাঁ, কিন্তু অন্য দুটো সংকেতের কি হলো? যেহেতু প্রতিটা কোডের কি সম্ভবত আলাদা, তাই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে প্রথম আর তৃতীয় সংকেত ডিকোড করা না গেলেও আশ্চর্যের কিছু নেই। কিন্তু মিস্টার ম্যাথিয়ার এগুলোকে ওনার কম্পিউটার প্রোগ্রামে দিয়েছিলেন। আর একটা অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেছেন। আমরা যদি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বিলের প্রথম সংকেতটা বসাই, তাহলে অক্ষরের একটা অদ্ভুত সিকোয়েন্স পাওয়া যাবে। ABCDEFGHIJKLMNOP। অথচ অক্ষরগুলোর এই ধরনের সিকোয়েন্স হওয়াটা প্রায় অসম্ভব বলতেই পারেন। খুব কম বললেও কিছুই বলা হয় না। এই অক্ষরগুলোর সিকোয়েন্সটা অনিচ্ছাকৃত এরকম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এর মানেটা কি? ম্যাথিয়ারের মতে সংকেত লেখক আলস্যের জন্য এই ভুল করেছেন।
ওনার মতে প্রথম আর তৃতীয় সংকেতটা কখনোই সলভ করার জন্য বানানো হয়নি, তাই লেখক এই দুটো সংকেত এলোমেলো সংখ্যা দিয়ে ভর্তি করে রেখেছেন। কিন্তু একটা সময় পর উনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যে নাম্বার বসিয়েছিলেন সেগুলো ব্যবহার করতে শুরু করেন, আর সেইগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে থাকেন। যারা ওনার দেখানো পথে অনেক কষ্ট করে গুপ্তধন খুঁজে বেরিয়েছেন তাদের পক্ষে খুবই দুঃখজনক ভুল, তাই না? তো একজন ক্রিপ্টানালিস্ট হিসেবে আপনার প্রফেশনাল অ্যাসেসমেন্ট কি বলছে? একটা কাল্পনিক গল্প। আপনার মতে একটা কাল্পনিক গল্প, আর তাই এই কাগজগুলো যার লেখা আর যিনি কোড ক্র্যাক করেছিলেন আর যিনি কোড ক্র্যাক করেছিলেন দুজনেই একই ব্যক্তি। এটা একটা দুর্দান্ত তথ্য। যেহেতু ডিক্লারেশনের সঙ্গে দ্বিতীয় সংকেত পুরোপুরি মিলছে না, আর প্রথম এবং তৃতীয় সংকেত সম্ভবত পরপর কিছু সংখ্যা এলোমেলোভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে, তাই একটাই সম্ভাবনা পাওয়া যাচ্ছে এই সংকেত যিনি লিখেছিলেন তিনি এটার সমাধানের গল্পটা ছড়ান, মানে আর কেউ নন, স্বয়ং পাবলিশার জেমস ওয়ার্ড। তার মানে এটা একটা পাবলিশিং প্লয়। তা বলতে পারেন। মিস্টার ম্যাটিয়ার বিলের সংকেতকে আধুনিক পদ্ধতিতে অ্যানালিসিস করায় আমরা একটা ডেফিনিটিভ উত্তর পেয়েছি। এটা কাল্পনিক হলেও কিন্তু ব্যাপারটা দুর্দান্ত। জেমস ওয়ার্ড, মানে যিনি বিল পেপারস প্রকাশ করেছিলেন, তিনি এই মার্কেটিং স্টান্টটা নেন যা বহু যুগ ধরে ভাইরাল হয়ে রয়েছে। উনি একটা সংকেত সলভ করেন যাতে মূল্যবান গুপ্তধনের সন্ধানটা আছে। এর থেকেই লোকের ধারণা হয় বাকি দুটো সংকেতও ক্র্যাক করা যাবে, আর যিনি ওনার এই প্যামফ্লেটটা কিনবেন তিনি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন। কোনো সন্দেহ নেই বর্তমান আর ভবিষ্যতের অসংখ্য বিল ফরচুন হান্টার এটা মানতে চাইবেন না। যদিও বিজ্ঞান প্রমাণ করেছে ভার্জিনিয়ার জঙ্গলে খুঁজে পাওয়ার মতো কোনো গুপ্তধন নেই, তবু আমার মনে হয় না ওনারা খালি হাতে ফিরে আসবেন। অনুসন্ধানের এক আনন্দ আমেরিকার ঘন জঙ্গলে সঙ্গীতের সঙ্গে করে এক অবাস্তব স্বপ্নকে তাড়া